আমাদের ক্লাসের মেইন পারপাসটা ছিল আসলে থিওরিটিক্যাল প্রশ্ন। ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে আমি পরে কথা বলছি। থিওরিটিক্যাল প্রশ্ন সব বন্ধুরা লিখবে। যে কোশ্চেনের 5 নাম্বার ক্যারি করে, সেই 5 নাম্বারের প্রশ্নে তোমার এক বন্ধু লিখে 3 পাচ্ছে, তোমাকে সেখানে 5-এ 4 পেতে হবে। থিওরিটিক্যাল প্রশ্নে কখনোই 5-এ 5 পাবে না। স্বাভাবিকভাবেই তুমি কোনো টিচারকে যদি স্যাটিসফাইড করতে পারো, 5-এ 4 পাবে। 10 নাম্বারের প্রশ্ন উত্তর করে খুব বেশি স্যাটিসফাইড করতে পারলে টিচারকে তুমি 10-এ 9 পেতে পারো। তবে অন অ্যান অ্যাভারেজে তুমি 8 পাবে। আর যেভাবে ছাত্ররা লিখে অভ্যস্ত আজীবন ধরে, সেই লেখাটাই যদি পরীক্ষার হলে লেখো, তাহলে 6 এবং 7-এর বেশি কখনোই মার্কস পাবে না। So, আমাদের আজকের ক্লাসের মেন পারপাসটা ছিল একই প্রশ্ন লিখে একজন বন্ধু 10টা প্রশ্ন লিখে তোমার থেকে 10 নাম্বার কম পাবে, আর তুমি 10 নাম্বার বেশি পেতে চাচ্ছ। একই লেখা লিখবে, কিন্তু লেখার স্টাইলের ভিন্নতা আনতে হবে। তো সেক্ষেত্রে আসলে সেটি কিভাবে প্রেজেন্টেশন করা যায়? যদি এই টেকনিক গুলো বেসিক্যালি আমরা বিসিএস ক্যান্ডিডেট যারা, তাদেরকে শেখাই, কারণ সেখানে অনেক বাহ্যিক তথ্য দেওয়ার সুযোগ আছে, এবং সেই তথ্যগুলো বাইরে থেকে যে নিচ্ছ, সেই সোর্স গুলো উল্লেখ করে করে অসংখ্য টেকনিক সেখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে। আর তোমাদের তো মূলত পাঠ্য বই, টেক্সট বুকের লেখা, একই লেখা। তারপর আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে ওই লেখাটাকে এত নিখুঁতভাবে আমরা প্রেজেন্টেশন করব, আমরা যেন সর্বোচ্চ নাম্বারটা অ্যাভেল করতে পারি। কারণ শিক্ষক নিবন্ধন মনে রাখতে হবে 4-4.5 লক্ষ পরীক্ষার্থী। এখান থেকে আমার অনুমান 1.5 থেকে সর্বোচ্চ 2 লক্ষ ক্যান্ডিডেটকে রিটেন থেকে কোয়ালিফাই করার সুযোগ পাবে। আর বাকিদেরকে আসলে যতটা পোস্ট ভ্যাকেন্সি আছে তার উপরে ভিত্তি করে চাকরি দেওয়া হবে। সবার স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমি কথা আমি শর্ত দিয়েছিলাম এই ক্লাসে জয়েন করতে হলে অবশ্যই কিভাবে পরীক্ষা লিখে নিজে প্রেজেন্টেশনটা করবে, ওই লেখাটা লিখে আমাকে সাবমিট করবে। তাহলে আমি ক্রিটিসাইজ করলে বুঝতে পারবে আসলে এই লেখাটাকে কিভাবে অন্য অ্যাঙ্গেলে প্রেজেন্ট করা যেত। সো যারা এখনো দেয়নি তাদেরকে দেওয়ার জন্য বলছে, আর যারা দিয়েছে আমি তাদের নিয়ে অল্প অল্প কথা বলে দিচ্ছি। হ্যাঁ, শুরুতেই দেখো, রিয়া খাতুন একটি প্রশ্ন লিখেছে, অর্থনীতির স্টুডেন্ট সে। ঠিক আছে, ও লিখেছে একটি সমাজে মৌলিক অর্থনৈতিক যে সমস্যাগুলো সেগুলো আলোচনা করো। এটি পরীক্ষার প্রশ্ন। বিভিন্ন অর্থনৈতিক সমাজে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। ঠিক আছে, সো এই প্রশ্নের উত্তর সে লিখেছে। এখানে তার নাম্বার মেবি আমি অনুমান করছি 2টা মিলে 10 মার্কস নাকি? আমি ঠিক ধরেছি হ্যাঁ কিনা? স্যার, 10 মার্ক। আচ্ছা, তো এখানে দুটো কোশ্চেন আছে। একটি হলো একটি মৌলিক সমস্যার অর্থনৈতিক সমস্যাগুলো আলোচনা করতে হবে এবং সমাধানগুলো আলোচনা করতে হবে। কাজে সমস্যাটা কি কি সেটি আলোচনা করলে 5 নাম্বার পাবে এবং সমাধানে 5 মার্কস পাবে। স্বাভাবিকভাবে তুমি যে প্রশ্নটা লিখেছো, 2 নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে যেটি লিখেছো সেটি আহ, আহ, ভূমিকা হিসেবে অনলি 2 লাইন প্রেজেন্টেশন করেছো। একটি ভূমিকা যদি দেখাতে চাও, ওর সমস্যা দেখাতে চাও, অবশ্যই স্মার্টনেস হবে এখানে 3 থেকে 5 লাইন লেখা। সবার উদ্দেশ্যে বলছে, যে কোনো প্রশ্নের ভূমিকা যদি দেখাতে চাও, ও লিখছে অসীম অভাব পূরণের জন্য যে সম্পদের প্রয়োজন হয় তা খুবই সীমিত, আর এর ফলে সকল সমস্যার উদ্ভব হয়। আসলে একটা মেজর কারণে যে সকল সমস্যার অন্যতম কারণ তা আমরা বলছি না, আরো কজেস থাকতে পারে। তো ভূমিকাতে আমরা অন্ততপক্ষে 4 থেকে 5টা লাইনের একটা প্যারা লিখবো, এবং সেই লেখাটা যে এখান থেকে শুরু করতে হবে এমনটি নয়, এখান থেকে শুরু করবো। লেখার স্টাইলের যে পরিবর্তনটা ইচ্ছা করলেই তুমি পারবে না, কারণ হাতের লেখা একটি আর্ট। এটি মানুষ ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, ইচ্ছা করলেই মানুষ 2টা জিনিসের পরিবর্তন কখনো করতে পারে না, তার মধ্যে একটি হলো হাতের লেখা। খুব ছোটবেলায় ইচ্ছা করলে চেঞ্জ করা যায়। এই মুহূর্তে যেটি করণীয়, যদি আমরা জানি একটি পেজের স্মার্টনেস বা স্ট্যান্ডার্ড লেখা হলো 18 লাইন, এবং প্রত্যেকটা লাইনে কয়টা ডিজিট থাকতে হবে বলো তো? কতটা শব্দ থাকতে হবে একটা স্মার্ট লেখায়? এনিবডি এলস? কারো কোনো ধারণা আছে এই বিষয়ে? একটা পেজে আমরা বলছি 18 থেকে 20 লাইন লিখে স্যার লেখা লিখতে হয়। বলো। কেউ বলতে পারবে না একটা লাইনে আসলে কতটা শব্দ আমরা লিখবো? সে দেখো যে লাইনটা সর্বোচ্চ লিখেছে সেখানে 1 2 3 4 5 6 7, 6 7 8। হ্যাঁ, তো সাধারণত 6 থেকে 8টা শব্দ বা এমনই স্মার্টনেস আমরা বলছি। যদিও কোনো কোনো স্টুডেন্ট এমন ভাবে লেখে তাদের ধারণা পেজ গুনে মার্কস দেওয়া হবে। ওইটা আসলে একজন স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হলেও তুমি তো টিচার হবে, তোমার ক্ষেত্রে ওই বিষয়টা প্রযোজ্য নয়। যে তুমি একটা পেজে একটা লাইনে অনলি 4টা বা 3টে শব্দ লিখে লাইনটা শেষ করবে।
আর পেজ গুণে নাম্বার দেওয়া হবে, এই টেন্ডেন্সি তোমার ক্ষেত্রে একবারেই ভ্যালিড না। 10 নম্বরের কোশ্চেনের জন্য সর্বোচ্চ আমি বলেছি 2টা সিঙ্গেল পেজ, বা সর্বোচ্চ 2টা সিঙ্গেল পেজ মানে এপাশ ওপাশ করে 4টা পেজ, সর্বোচ্চ 5 নাম্বার পেজে যেতে পারো। সিঙ্গেল পেজ 2টা আর একটা পেজের হাফ, 10 মার্কস তৈরি হয়ে থাকে, নট মোর দেন। যত বড়ই উত্তর হোক না কেন, ট্রাই টু সামারাইজ, ওটাকে সংক্ষিপ্ত করে ফেলো, লেখার স্মার্টনেস, প্রেজেন্টেশনটাকে ভিন্ন অ্যাঙ্গেলে করো। ঠিক আছে, যত বড় প্রশ্নের উত্তরই হোক না কেন ওটাকে সামারাইজ করতে হবে। মনে রাখতে হবে অনেক ছাত্রদের মধ্যে সর্বপ্রথম ভুল ছাত্রদের, যে আমি একটা প্রশ্ন অনেক জানি সেটা 8 পেজ লিখে ফেলেছি, আর একটা প্রশ্ন কম জানা ছিল সেটা 2 পেজ লিখেছে। এই কাজটা কখনোই করবে না। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা একই লেখা, একই ধরনের লেখা লিখবো, যেটা কমন পড়েছে এবং পড়েনি দুটোই একই স্টাইলে লিখে যাবো আমরা। এবং শিক্ষার্থী নিবন্ধনে একটি প্রশ্ন যেন আনকমন না থাকে, সেজন্য যে বিষয়টা পুরো গুরুত্ব দিতে হবে সে বিষয়ে আগে কথা বলবো। প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো গুরুত্ব সহকারে মুখস্থ করবে। যে প্রশ্নগুলো লেস ইম্পর্টেন্ট ভাবছো অথচ পরীক্ষায় চলে আসতে পারে, এগুলো শুধু পয়েন্টটা জেনে যাবে, কারণ এখন যথেষ্ট বড় হয়েছে, নিজের মতো করে লিখতে পারবে। অনলি পয়েন্ট, ভিতরে কোনো অ্যানালাইসিস করে যাওয়ার দরকার নেই। তাহলে লেস ইম্পর্টেন্ট 50টা প্রশ্ন তুমি শুধু পয়েন্ট জেনে যাবে, কারণ পরীক্ষার হলটা তোমার এর জন্য এমন হবে কোনো প্রশ্নের উত্তরই মিনিমাম রেঞ্জ জানা নেই এমনটি যেন না হয়। এবার আসো, যে বিষয়টা দেখিয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, প্রথমে ভূমিকা লিখছে আবার লিখছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রথমত বলে রাখি, থিওরিটিক্যাল প্রশ্নের 2 নম্বর প্রশ্নের উত্তর লিখেছে, উপরে টাইটেলটা লেখা ঠিক আছে, প্রশ্নটা তো পরীক্ষার হলে লিখবে না স্বাভাবিকভাবে। আর কোনো প্রশ্নই টাইটেল ছাড়া লেখা শুরু করবে না, ভূমিকায় লিখবে। কিন্তু এই যে উপরের টাইটেল, একটি সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আলোচনা করো, এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা এই কথাটা শুরুতেই লিখবে, লিখে 5 লাইনের একটি ভূমিকা লিখবে। তুমি আগে 2 লাইন লিখেছো এবং পরে আবার টাইটেল লিখে লিখেছো, এটা অতিরঞ্জিত হয়েছে। শুধু মৌলিক অর্থনৈতিক সমস্যা, এটি হলো 2 নম্বর প্রশ্নের উপরের কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটাকে তুমি আলাদা করে ফোকাস করবে। ব্ল্যাক কালার দিয়ে লিখতে পারো, অন্য কোনো কালার দিয়ে আন্ডারলাইন করে ফোকাস করতে পারো, এবং এর মধ্যে 4 থেকে 5 লাইনের একটি ভূমিকা লিখবে। ও একটি বিশেষজ্ঞ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে, অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে ও বলেছে আসলে সমস্যা কোনটাকে বলে এবং সমস্যাগুলো কি কি। সেই সমস্যাটাকেও একটি অ্যাঙ্গেলে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছে, কিন্তু প্রেজেন্টেশনটা একটু খাপছাড়া হয়েছে। তোমরা কি খেয়াল করেছো, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো কোরিলেশন নেই। আসলে আমরা এই ধরনের টেবিল কখন করব, যখন একটার সাথে আরেকটা কোরিলেশন থাকবে, তখন তীর চিহ্ন দিয়ে দেখানো। যেহেতু একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, কাজে এই লেখাটা এই টেবিলে প্রেজেন্টেশনটা হবে না। এই টেবিলটি টেবিল করা লাগবে না, শুধুমাত্র যদি সমস্যাগুলো আলাদা করে ফোকাস করতে চাও, ঠিক আছে। যদি টেবিল করে না দিতে চাও, ডায়াগ্রাম করে না দিতে চাও, তাহলে 1 2 3 4 5 6 7 লিখেই শুধু পয়েন্টগুলো আইডেন্টিফাই করবে। আমি কি বোঝাতে পারছি? এবং এই পয়েন্টটা এখান থেকে না শুরু করে এখান থেকে শুরু করতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি দ্বিতীয় পেজে পেজে যাচ্ছি, তার তার লেখাটা নিয়েই তাকে ধরিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, মৌলিক সমস্যাগুলো এবার আলোচনা করা হলো লিখেছে, হ্যাঁ। আহ তো প্রথম যে মৌলিক সমস্যার কথা সে বলেছিল, কি কি প্রোডাক্ট কি পরিমাণ উৎপাদন করা হবে, এটি অনিশ্চিত। তো এই পয়েন্টটাকে সে ব্যাখ্যা দিয়েছে। তো কি কি প্রোডাক্ট, পণ্য কি পরিমাণ উৎপাদন করা হবে, এটি সে 1 নম্বর সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেছে এবং এটিকে ফিগার আউটও করার চেষ্টা করেছে। অবশ্যই এটা সুন্দর, অর্থনীতি স্টুডেন্টরা প্রত্যেকটা বিষয়কে চিত্রায়িত করার চেষ্টা করবে। 100% নিখুঁত চিত্র না হলেও চিত্রায়িত করার চেষ্টা করবে, দে উইল গেট গুড মার্কস, কোনো সন্দেহ ছাড়া, হ্যাঁ। সো পয়েন্ট ফাইন্ড আউট করেছে, যদি প্রত্যেকটা চিত্রায়িত করতে পারো এবং চিত্রের ব্যাখ্যা ঠিক আছে, লেখা ঠিক আছে, হ্যাঁ, এই স্টাইলটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট ফাইন্ড আউট করেছে, 2 নম্বরটাকেও সে চিত্রায়িত করেছে, চিত্রের ব্যাখ্যা দিয়েছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে সে কোনো কার জন্য উৎপাদন করা হবে বা উৎপাদন কিভাবে বন্ধ করা হবে, এটি জাস্ট থিওরিটিক্যাল অ্যাপ্রোচে লিখেছে। এবার দেখো, উপসংহারে সে একটা লাইন লিখেছে, মনে হয় উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এই সমস্যার একটি সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা যায়। আহ এক- তুমি লিখেছো এই সমস্যাগুলোকে, নাকি এই সমস্যা লিখেছে শুধুমাত্র? উপরের সমস্যাগুলোকে, হ্যাঁ, বা উপরে উল্লেখিত সমস্যাগুলোকে সমাজের মৌলিক সমস্যা হিসেবে অর্থনৈতিক সমস্যা বলা যেতে পারে। আচ্ছা, এবার পরের যে পার্ট লিখেছে তুমি, অর্থনৈতিক সমস্যার সমাধানগুলো কি কি করবে, এই যে 3টে লাইন লিখেছো না, এই লেখাটা একটু আনস্মার্টনেস হয়েছে। এই যে বিভিন্ন অর্থনৈতিক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া সম্বন্ধে নিচে আলোচনা করা হলো, এইটা লেখা যাবে না।
অবশ্যই কোশ্চেনের কি ওয়ার্ডটা লিখতে হবে। ঠিক আছে, কি ওয়ার্ডটা কি হতে পারতো? মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। বুঝতে পারছো? কোনো আলোচনা করা হলে এই প্রসঙ্গ নাই। মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান, এটা হলো কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডটা লেখার পরে তারপর সমাধানগুলো নিয়ে 2 লাইনের ভূমিকা লিখতে পারবে। ঠিক আছে, যে সমাধান তো আসলে সহজ কোনো প্রক্রিয়া নয় বা বিষয় নয়, তুমি অর্থনীতির ভাষায় লিখবে। সমস্যাদের সমাধানের জন্য অনেকগুলো অ্যাঙ্গেল থেকে বিশেষ কিছু পদক্ষেপ নিতে হবে, সেই প্রক্রিয়া বা ধাপগুলো আলোচনা করা হলো। এইভাবে 3 লাইন লিখে এবার পয়েন্টগুলো আলোচনা করবে একটার সাথে একটা। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। এরপরে যে পয়েন্টগুলো তুমি আলোচনা করেছো, ঠিক আছে, একটা একটা পয়েন্ট ফোকাস করলে এবং আলোচনা করবে। হ্যাঁ, প্যারা করে লিখছো যে 2 লাইন লিখে পরে প্যারা করে আবার 2 লাইন লিখেছো, এটি করার দরকার নেই। একটা প্যারায় অবশ্যই 4 থেকে 5 লাইন লেখার চেষ্টা করো। বাজারে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে সহায়ক দাম ব্যবস্থা বলে। সুতরাং ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো একটি স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার মাধ্যমে সমাধান হয়ে থাকে। তো এই যে এই 3 লাইন লিখে আর একটা প্যারা করেছে, এটার দরকার নেই। একটা স্মার্ট প্যারা হবে 4 থেকে 5 লাইন, মিনিমাম 5 থেকে 7 লাইন, 8 লাইন, 10 লাইনের। হ্যাঁ, বুঝতে পারছো? সৌন্দর্য বর্ধনের কথা বলছি। আচ্ছা, আমরা শেষ করব তোমার লেখাটা। আচ্ছা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কথা বলেছো এবং ফাইনালি তুমি কনক্লুশন টানছো। তো অবশ্যই মনে রাখতে হবে, এই যে এখানে লিখছো সুতরাং আবার উপরে উল্লেখিত আলোচনা। হ্যাঁ, তো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাকে যদি 2টা প্যারায় লিখতে চাও, তাহলে অবশ্যই চেষ্টা করবে 4-5 লাইনে এক একটা ইনফরমেশনকে প্যারা করে দেওয়া যায় কিনা। যেমন এখানে 10 লাইনে 2টো প্যারা করতে পারতো। হ্যাঁ, এখানে শেষ করেছো, পরে আবার এখানে লিখছো, এটা করার দরকার নেই। এই যে 3 লাইন লিখছো, ঠিক এর পরেই এই মিশ্র অর্থনৈতিক থেকে শুরু করতে পারতে। ঠিক আছে, পুরা এই 8-10 লাইন মিলে একটা প্যারা হতে পারতো, যে এটা একটা সমস্যা। আর পরে এই উপযুক্ত আলোচনা যেটা বলেছো সেই উপসংহারটা টানতে পারবে, অসুবিধা নেই। কিন্তু এরপরে যে বিষয়টা মনে রাখতে হবে, যদি নতুন কোনো প্রশ্ন শুরু করো, যেমনটা আমি প্রায়ই বলি, যদি এমনও হতো যে এই উপরে 2 লাইন লেখার পরে এই পেজটা খালি পড়ে থাকছে, এখানে শেষ হলো প্রশ্নটা, ভালো করে শোনো সবাই। সাপোজ এই রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়, এখানেই তার 2 নম্বর প্রশ্নের উত্তর লেখা শেষ হলো। পরামর্শ দিচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করবে না, এই সাদা পেজটা খালি রাখবে, পরে একটা নতুন পেজে যে শুরু করবে 3 নম্বর প্রশ্নের উত্তর। আমি কি বোঝাতে পারছি সবাইকে? আশা করি তার লেখাটা সবাই দেখেছো। তার এটি একটি থিওরিটিক্যাল প্রশ্ন ছিল 100%। আমি এবার সবাইকে এভাবে তার নিজের লেখা দিলেই কিন্তু আসলে সমস্যাটা সমাধান করা আরো সহজ হতো। এবার আসলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন ছাত্র লিখেছে ব্যবসায়ী বা কারবার বলতে কি বুঝুন। স্বাভাবিকভাবে এই প্রশ্নে তার জন্য নাম্বার হলো 5। এবার সে যে লেখাটা লিখেছে, ঠিক তার যত বন্ধু আছে যত বন্ধু আছে তার সমস্ত বন্ধুরা ঠিক এই লেখাগুলো এভাবে লিখে লিখে যাবে। এবং টিচার, এদের পক্ষে কোনো টিচারের ধৈর্য নেই যে প্রত্যেকটা লাইন সে এইভাবে পড়ে পড়ে যাবে। স্বাভাবিকভাবেই তার এই 2টা পেজ পড়ে পড়ে, কিন্তু সে কিন্তু অনেক লিখেছে, হিউজ লেখা লিখেছে। ঠিক আছে, 5 নাম্বার তো প্রশ্ন উত্তর এটা নাকি ভীম হালদার? এটি একটি 5 নাম্বার জন্য এই প্রশ্নটা তুমি লিখেছো। এবার এই এত যত্ন করে যদি 5 নাম্বারের জন্য তুমি এত লেখা লেখো, 2 পেজে তুমি লিখবে, কিন্তু এত ঘন করে এবং এত যত্ন করে যদি লেখো, তাহলে তুমি লিখে শেষ করে আসতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। তাহলে ব্যবসায় বা কারবার বলতে কি বোঝো, এটাতে 5 নাম্বার আমি অ্যাভেল করতে চাই, সেটা কিভাবে সম্ভব? এ বিষয়ে একটু বলি, দেখো। এক্ষেত্রে যেটি করবে, সে একটি ভূমিকা লেখার চেষ্টা করেছে উত্তর হিসেবে। আমি বলেছি কোনো প্রশ্ন, যেহেতু পরীক্ষার হলে এই 1 নাম্বার প্রশ্ন যেটা লেখা আছে, স্বাভাবিকভাবেই পরীক্ষায় প্রশ্নটা তোমরা লিখতে পারবে না, যে যে সাবজেক্টেরই হও না কেন। আজকে কিন্তু আমরা সকল সাবজেক্টের প্রশ্নের উত্তর নিয়ে ক্রিটিসাইজ করতেছি। তাহলে কি লিখতে হবে? ভীম হালদার এতক্ষণ ওর প্রশ্ন আলোচনার মধ্য দিয়ে কি বুঝছো? তুমি কি প্রশ্ন লিখে উত্তর লিখবে, নাকি এখানে তুমি নিঃসন্দেহে লিখতে 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে? হ্যাঁ, প্রথমে এখানে স্পষ্ট করে লিখবে উপরে 1 নম্বর প্রশ্নের উত্তর, এবং তার নিচে উত্তর কথাটা লিখবে না। অবশ্যই প্রশ্নের কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ড ছাড়া কোনো প্রশ্নের উত্তর করা যাবে না, কোনো প্রশ্নেরই না। ব্যবসায় বা কারবার বলতে কি বোঝো, উপরে টাইটেল শুধু ব্যবসায়ী। আমি তো বোঝাতে পারছি? ব্যবসায় বা কারবার, ব্যবসায় বা কারবার, এটি টাইটেল, আর কিছু নাই। দিয়ে ওইটা আন্ডারলাইন করা, বা তুমি যেভাবে অন্য কালার দিয়ে লিখতে চেয়েছো সেটিও লিখতে পারবে, কিন্তু সময়ের সাথে অ্যাডজাস্ট করা।
তোমার পার্সোনাল পারসেপশন এই 5 নাম্বারের জন্য তুমি 30 মিনিট সময় নষ্ট করেছো, অথচ পরীক্ষায় তুমি সময় পাবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। 100 নাম্বারের জন্য যদি 30 মিনিট হয়, 5 নাম্বারের জন্য কত মিনিট হিসাব করেছো কোনোদিন? 100 নাম্বারের জন্য 3 ঘন্টা, 180 মিনিট। 1 নাম্বারের জন্য সর্বোচ্চ 2 মিনিট। স্যার ওই পা- কে মিউট করে নি, খুব কথা হচ্ছে স্যার। আমার কথা সবাই আশা করি মনোযোগ দিয়ে শুনছে, সেটা আমি বুঝতে পারছি যে একজনও মনোযোগ কারোর নষ্ট হয়নি। সবার উদ্দেশ্যে বলছি, পরীক্ষার নাম্বার হলো 5। 100 নাম্বারের পরীক্ষা দিচ্ছে, সময় আছে 318 মিনিট, 3 ঘন্টা মানে 180 মিনিট। অর্থাৎ 1 নাম্বারের জন্য 2 মিনিটও পাচ্ছ না, 1 মিনিট। হ্যাঁ, 1.8 মিনিট পাচ্ছ, 2 মিনিটেরও কম। 5 নাম্বারের জন্য সর্বোচ্চ পাবে 10 মিনিট, হিমালদার পরীক্ষায় 10 মিনিটও পাবে না। অথচ আমার পার্সোনাল বিশ্বাস, তুমি এই 2টা 2.5 পেজ লিখতে তুমি সময় নষ্ট করেছো 30 মিনিট। তাহলে কি করতে হবে ভালো করে শুনে নাও। কারবার বা ব্যবসায় শব্দটার টাইটেলটা লিখবে। লেখার পরে এই ভূমিকা যেভাবে 7-8 লাইন লিখেছে, এটা লেখার কোনো দরকার নেই। 4 থেকে 5 লাইনের বেশি কখনোই কোনো ভূমিকা লিখবেন। 1 2 3 4 5 লাইন এখানে শেষ করবে। অনেক জানো, এক ছাত্র পরীক্ষা দিয়ে বের হয়ে এসেছে আর বলছে, "স্যার, অনেক জানতাম, মনের কথাগুলো সব লিখে আসতে পারলাম না।" মনে রাখবে, যারা জানে সব পরীক্ষার হলে কখনোই লিখে আসা যায় না। যতটুকু লেখা যায় ততটুকুকেই সুন্দর করে প্রেজেন্টেশন করে আসতে হবে। মন তো অনেক কিছু লিখতে চাই। এবার তুমি এই যে উত্তর লেখার পরে আবার ব্যবসায় শব্দটা লিখেছো, এগুলো কখনোই করবে না। উপরেই টাইটেল, টাইটেল লেখার পরে 5 লাইনের একটি ভূমিকা। এবার এখানে দুটো সংজ্ঞা দিবে এবং সেটি প্যারা করে লিখবে। এই যে এখানে শেষ করছে, এরপর আরেকটু গ্যাপ রেখে এখানে লিখবে সাধারণভাবে, লিখে একটি কমা দিবে। কারবার কাকে বলে, একটা প্রথম ডেফিনেশন হলো সাধারণভাবে। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বা কারবার বলে। লিখছো সাধারণভাবে, হ্যাঁ, সাধারণ অর্থে হবে কথাটা, মানে 1 লাইনে লিখবে। তাহলে আবার সেটাকে বড় করেছো, এটা করা যাবে না। 1 লাইনের সংজ্ঞা দিয়েছো কারবার, ওই ব্যবসা বলো, ওই পর্যন্ত উত্তরটা শেষ। এরপরে আরেকটু প্যারা দিয়ে ব্যাপক অর্থে আরেকটা সংজ্ঞা লিখবে। একটা লিখবে সাধারণ অর্থে। 5 নাম্বারের কোশ্চেন যত সাবজেক্ট আছে, বাংলা হোক, অর্থনীতি হোক, ইতিহাস হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, যে সাবজেক্টেরই হোক না কেন, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, থিওরিটিক্যাল প্রশ্ন লেখার স্টাইল একটাই, এই 5 নাম্বারের কোশ্চেনের স্টাইল। কি ওয়ার্ডটা লিখবে, 5 লাইনের একটি ভূমিকা লিখবে, একটা সংজ্ঞা দিবে খুব স্পষ্টভাবে সাধারণ অর্থে, এখানে লিখে একটা সংজ্ঞা দিবে। আর একটা সংজ্ঞা দিবে, সংজ্ঞা লিখবে ব্যাপক অর্থে, সেটা 4-5 লাইনে বৃহৎ অর্থে বোঝানোর চেষ্টা করবে। এভাবে ও যেমনটি লিখেছে, কিন্তু ও ব্যাপক অর্থে লেখেনি। তাহলে একটা সাধারণ অর্থে, একটা ব্যাপক অর্থে। এবার এখানে একটা টাইটেল লিখবে মনীষীদের সংজ্ঞা বা বিশেষজ্ঞের সংজ্ঞা, যেটি বলো না কেন তোমরা, বলো না কেন তোমরা। অথচ ও দেখো সাধারণ অর্থে লিখে সে কি করেছে দেখো, পরে ব্যাপক অর্থে লিখেছে 3 লাইন। দীপঙ্কর সাধারণ অর্থে লিখেছে 8-10 লাইন। এটা করা যাবে না, ঠিক আছে ভীম হালদার? এবার লিখেছে প্রামাণ্য সংজ্ঞা। এটা প্রামাণ্য সংজ্ঞা মানে যারা এই টাইটেলটা এভাবে লিখতে পারো, বা মনীষীদের অভিমত বা বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ থেকে, বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ থেকে লেখার পরে আবার লিখেছে ব্যবসায় অর্থনীতি বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিগণ ব্যবসায়ীকে বিভিন্নভাবে বিশেষায়িত করেছে। এত কথা লিখতে হবে না, শুধু বিশেষজ্ঞদের অভিমত লিখে কে কি অভিমত দিয়েছে 2টা সংজ্ঞা লিখবে, যদি সংজ্ঞা হয়। 3 জন না, অনলি একজন, সর্বোচ্চ 2 জনের সংজ্ঞাটা লিখবে। 2 জন মনীষী কি বলেছে তাদের অভিমতটা দিবে। যদি অনেক সময় পাও, সর্বোচ্চ 3 জনের ডেফিনেশন তোমরা ছোটবেলা থেকে পড়েছে, দিলে দিতে পারবে। এবিও ওয়াটারের, হ্যাঁ, হুইলারের মতে লিখেছে একটি ডেফিনেশন। আবার একই ডেফিনেশন সে বাংলায়ও লিখলে, ইংলিশেও লিখছে। কখনোই পরীক্ষার হলে এত লিখে তুমি শেষ করতে পারবে না। ভাষা হলো যে কোনো, ইউ উইল হ্যাভ টু রাইট ডাউন আইদার বাংলা অর ইংলিশ ভার্সন। পরীক্ষায় স্পষ্ট করে লেখা থাকে বিসিএস পরীক্ষায়। কি ওয়ার্ড গুলো তুমি ইংলিশে লিখতে পারো, কিন্তু ভিতরের লেখা যে কোনো একটা ভার্সন তোমাকে ব্যবহার করতে হবে, আইদার বাংলা অর ইংলিশ। কাজে স্বাভাবিকভাবে যে সংজ্ঞাগুলো লিখেছো, হ্যাঁ, এটা এটা একটা আনস্মার্টনেস হয়েছে। বিও হুইলারের মতে হয় তার কথাটা বাংলায় লিখো, অথবা তার কথাটা ইংলিশে। তো যেহেতু তোমার সব বাংলায় লিখবে, সব বাংলায় লিখবে, কারণ ইংলিশে মুখস্থ করে লিখে ভুলে যেতে পারে, সেন্টেন্স ওয়ার্ড পড়ে যেতে পারে। ইজ ইট ক্লিয়ার সবার কাছে? তাহলে একজনের সংজ্ঞা দিলে, 2 জনের সংজ্ঞা দিলে, 3 জনের, 4 জনের, এত সংজ্ঞা দেওয়া যাবে না।
একজন, দুইজন, সর্বোচ্চ তিনজন। স্যার, হ্যাঁ বলো। একজনকে মিউট করতে বলেন, তুহিন নাকি? স্যার এই জায়গায় কথা হচ্ছে স্যার, কেউ কথা বলতেছে, অনেক ডিস্টার্ব হচ্ছে স্যার। তুমি রিয়াজ, মোহাম্মদ রিয়াজ, দেখো সে কে। আমি তো আমি স্যার দেখছি ডিরেক্ট মেসেজ দিয়েছি স্যার, ওনাকে মেসেজ দিয়েছি, উনি তো কর্ণপাত করতেছে না। ও মনে হয় বুঝতে পারছে না, কে বলো নামটা। তারা হেল্প করি আমি একটু, হ্যাঁ। কথা বলা লাগবে না, মিউট করতে হবে। ইসমাইল হোসেন নাকি? ইসমাইল তো পারে আমার মনে হয়। স্যার তুহিন আর ওই প্রশিক্ষা, ওই দুইজন ছেলে মনে হয়। তুহিনের নাম তো আমি এখানে পাচ্ছি না, হ্যাঁ। এখন কি ঠিকঠাক করেছে দেখো তো তারা। শারমিন সুলতানা ঠিক করেছো? শারমিন সুলতানা মিউট করে নাও। স্যার মনে হয় তুহিন ওই আনমিউট পারছে না স্যার, তুহিন হয়তোবা আনমিউট করতেছে না স্যার, বুঝতেছে না। ইসমাইল হোসেন স্যার এবার করছি। করেছে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মোবাইলে একটু টাচ করে দেখো, মিউটের অপশন থাকে। এবার ঠিক আছে সবাই? আমি কিন্তু অতিরিক্ত কোনো শব্দ শুনতে পাচ্ছি না। এই ডিস্টার্বটা কেন হলো তোমাদের কাছে? আচ্ছা, তাহলে তার সমস্যাগুলো বুঝতে পারছো? এভাবে যদি সবাই লিখে দেখাতে তাহলে তোমাদের সমস্যাগুলো ধরিয়ে দিতাম। ভীম হালদার এভাবে লিখলে পরীক্ষার হলে সে সর্বোচ্চ 50 থেকে 60 নম্বরের উত্তর করে বাকিটা রেখে চলে আসতে হবে পরীক্ষার হল থেকে। আশা করি সেই ভুলটা করবে না। তাহলে এসে কি করবে, দুইজন বা মনীষীর সংজ্ঞা দিবে, এরপর যে জিনিসটা সে লেখেনি সেই জিনিসটা তাকে লিখতে হবে। সেটা কি? এবার যেটা লিখতে হবে, এই যে সংজ্ঞা যদি জানতে চাই কোনো প্রশ্নে, হ্যাঁ, যে কোনো পরীক্ষার যে কোনো ধরনের প্রশ্ন, যেটা ডেফিনেশন যদি জানতে চাই, তাহলে ডেফিনেশনের বৈশিষ্ট্যটা লিখবে, সংজ্ঞাগত বৈশিষ্ট্য। দুইজন মনীষীর সংজ্ঞা দিবে, এখানে একটি প্যারা লিখবে সংজ্ঞাগত বৈশিষ্ট্য, লিখে 1 2 3 4 5 মিনিমাম 3টে বৈশিষ্ট্য লিখবে। এতক্ষণ যা লিখেছো ঠিক তাকে সামারাইজ করবে। এতক্ষণ যা লিখেছো এমন না যে নতুন করে বৈশিষ্ট্য মানে নতুন করে লিখতে হবে, না। এতক্ষণ সাধারণ অর্থে লিখেছো, ব্যাপক অর্থে লিখেছো, ভূমিকা লিখেছো, মনীষীদের সংজ্ঞা লিখেছো, এই যে এত কথা লিখলে এর মূল সামারাইজেশন 1 2 3 4 5-এ সংজ্ঞাগত বৈশিষ্ট্য লিখে ওইটাকেই একটু রিঅ্যারেঞ্জ করে লিখবে। উদাহরণস্বরূপ 1 নম্বর সংজ্ঞাগত বৈশিষ্ট্য তুমি এখানে যে কথাগুলো লিখেছে, এই যে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বল, 1 নম্বর সংজ্ঞাগত বৈশিষ্ট্য এই কথাটাই লিখবে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডই মূলত ব্যবসায়। ওই কথাটা ডিরেক্ট না লিখে একটু ঘুরায়। আবার যেটা ব্যাপক অর্থে অর্থে লিখেছিল, হ্যাঁ, এই যে মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে নিয়ে বৈধ উপায়ে পণ্যদ্রব্য সেবা তৈরি এবং বাজারজাতকরণের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টাকে ব্যবসায় বলে, এত কথা তো একেবারে লেখা যাবে না। বৈশিষ্ট্যে এটাকে সামারাইজ করতে হবে। ঠিক আছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং বৈধ উপায়ে, হ্যাঁ, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা এবং বাজারজাতকরণ করাই হলো ব্যবসায়। এভাবে কথাগুলো লিখতে হবে। এভাবে এতক্ষণ যা লিখেছো মনীষীদের সংজ্ঞা থেকে শুরু করে সবকিছু মিলায়ে 5টা বৈশিষ্ট্যের লিখতে লিখতে পারবে। তো কোনোভাবে সেটা যেন আবার 2 পেজ ছাড়িয়ে না যায়। মিনিমাম 3টে বৈশিষ্ট্য, ম্যাক্সিমাম 5টা বৈশিষ্ট্যের কথা লিখবে, 1 2 3 4 5। এবং সবশেষে উপসংহার যেটি লিখবে, উপসংহার কথাটা লিখবে না, কিন্তু একটা প্যারা এটা শেষ করবে। ও শেষ করাটা, ফিনিশিংটা তার সুন্দর ছিল। একটা একটা বিষয়কে উপলব্ধি করে সে শেষ করেছে। উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোচনা করলে আমরা দেখতে পাই কিছু উদ্দেশ্য অভাব পূরণের লক্ষ্যে ব্যবসার উৎপত্তি হয়েছে। ব্যবসার উৎপত্তি বিষয়টা আমরা নিচের সব থেকে একটু ধারণা পেতে পারি। যদিও এইভাবে কথাটা না বলে কারবার বা ব্যবসায়, হ্যাঁ, উপরের সংখ্যাগুলোর আলোকে একটি সব থেকে ধারণা পেতে পারে, লিখে সবটা দিতে পারে, এটা একটু ফোকাস করবে টিচারকে নিঃসন্দেহে। কারণ আমাদের উদ্দেশ্যই টিচারকে প্রত্যেকটা পেজে থামানো। সেই থামা পেজে যদি এত ঘন করে লেখো কখনোই পড়বে না। এত যে কষ্ট করে লিখছো এই লেখায় কখনো 3 নম্বরের বেশি চান্স পাবে না। কারণ কোনো টিচারের পক্ষে এটা পড়া সম্ভব নয়। এটা পড়ে শুধু টিচার এতটুকু বুঝেছে, অনেক লিখেছো, মনীষীদের সংজ্ঞা লিখেছো, স্যারে দিতেও পারে, তবে 3 পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ বেশি। স্যার যদি পাও, এই যে নিচে টেবিলটা দিয়েছে, এই এই এক্সেপশনালিটির কারণে তুমি 4 পেয়ে যেতে পারো। আমি তো বোঝাতে পারছি? তাহলে আশা করি অল্প লিখবে, লিখে বেশি মার্কস কিভাবে অ্যাভেল করা যায় সেটি নিয়ে কথা বলবে। আবার ব্যবসার উপাদান সমূহ কি কি, আশা করি এবার সে বুঝে গেছে। উপরে এসে কিন্তু কোনো প্রশ্নের টাইটেলটা লেখেনি, এখানে লিখতে হবে 2 নম্বর প্রশ্নের উত্তর, যেভাবে রিয়া লিখেছিল। আন্ডারলাইন করবে এবং এখানে কিওয়ার্ড লিখবে ব্যবসার উপাদান সমূহ। উত্তর কথাটা কখনোই লিখবে না, কারণ উত্তর তো লিখছই। ব্যবসার উপাদান সমূহ। এবার 3 লাইনের একটি ভূমিকা লিখবে এবং উপাদান সমূহ যেভাবে তুমি ফোকাস করেছো এইভাবে বিচ্ছিন্নভাবে এই মেসেজ না লেখা, না লিখে
ঠিক আছে, ও উপাদানগুলোকে যেভাবে ফোকাস করেছে একটু বাঁকা হয়েছে। ব্যবসার মূল উপাদানগুলো বা উপাদান সমূহ লিখে এই লেখাটা একজন বলো তো দেখি কিভাবে লিখলে আরেকটু সুন্দর দেখাতো। সৌন্দর্য প্রত্যেকের মনের কাছে। হ্যাঁ, এই লেখাটা ও যে এই যে এইভাবে চিহ্নগুলো দিয়েছে এতে তার কষ্ট হয়েছে না, সময় লেগেছে না? এমন একটা ওয়ে তোমরা দেখাও, টাইমটা সেভ হবে এবং তার এই জিনিসটাকে দেখতে সুন্দর লাগতো। কিভাবে সেটি? স্যার এটা শখের মধ্যে সুন্দর করে পয়েন্টগুলো একসাথে লিখলেই তো হয়ে যায়। আর কেউ? ও বলছে 3টে টেবিল করতে বলতেছে। ও সব সময় যে টেবিল করবে তা না, বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর পরামর্শ দিয়েছিলাম আমি। ঠিক আছে, যদি টেবিল নাও করতো, এই যে জিনিসগুলো সে দিয়েছে না, এটাতে বেশি সময় লাগছে। ব্যবসার উপাদান কতগুলো উপাদান সে উল্লেখ করতে চায়, যদি নাম্বারিংও করে দিত 1 2 3 4 5 6 সোজা করে, এগুলো লিখলো 5 6 7 8 9 10 আরো কিছু লিখলো 10 11 12 13 14, টেবিলও করলো না, কিন্তু স্পষ্ট বোঝা গেল যে এইগুলো মৌলিক উপাদান। সে অনেকগুলো উপাদান লিখেছে কষ্ট করে, 10টা উপাদানও সে যদি লেখে 1 2 3 4 5 6 7 8 9 10, তবুও টিচার বুঝছে যে না, সে 10টা উপাদান লিখেছে। হ্যাঁ, তাহলে এমন কিছু করতে হবে যাতে টাইম সেভ হয় এবং লেখার সৌন্দর্য বর্ধনটা হয়। আচ্ছা, ব্যবসায়িক সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো, এটা সংজ্ঞা লিখলে কিভাবে লিখতে হবে আশা করি সেটা বোঝাতে পেরেছি। ও প্রথমে ভূমিকা লিখেছে, তারপরে টাইটেলটা লিখেছে, আগে কিওয়ার্ড তারপরে ভূমিকা। এই প্রশ্নটা আবার ঠিক লিখেছে, এটা কে লিখছে? এটা কি ভীম হালদার? স্যার আমি। আচ্ছা, তাহলে সাধারণ অর্থে এই যে এইভাবে লিখেছে দেখো। হ্যাঁ, ব্যাপক অর্থে বিভিন্ন মনীষীগণের মতে, বিভিন্ন মনীষী বলতে পারো, বিভিন্ন কথাটা না বলে জাস্ট মনীষীদের অভিমত। হ্যাঁ, বা মনীষীগণের মতে লেখো, অসুবিধা নেই। আচ্ছা, সংজ্ঞাটা সম্পূর্ণ ইংলিশে দিয়েছে বিধায় দিতে পারে, অসুবিধা নেই। 1 নাম্বারিং করে দিও, এটা 1 নাম্বার, ঠিক আছে? বা নাম্বারিং না করলেও চলবে, এই লেখাটা যথেষ্ট স্পষ্ট আছে, কোনো সমস্যা নেই। হাতের লেখা হয়তো বা ভালো, তাই যাদের লেখা খারাপ তারা এমন ভাবে ফোকাস করবে। তাহলে এখানে দেখা গেল সে একজনের ডেফিনেশন করেছে এবং এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করেছে। তাহলে একজনের ডেফিনেশন সম্পূর্ণ বাংলায় লিখতে পারবে অথবা সম্পূর্ণ ইংলিশে, দুটো ভার্সনে লিখবে না। আচ্ছা, আহ এবার আরেকটি প্রশ্ন, সে সামাজিক দায়িত্ব সমূহ লিখেছে, দেখো সে কিন্তু একটি টেবিল করে লিখেছে, এটা একটা স্টাইল। হ্যাঁ, এইবার এই পয়েন্টগুলোকে আবার সে ব্যাখ্যা দিয়েছে। রেড কালার দিয়ে কখনো আন্ডারলাইন করবে না, পরীক্ষার হলে রেড কালার নিয়ে যাওয়া যাবে না, মার্কেটে অনেক ধরনের পেন আছে, সেই সকল পেন ইউজ করবে। এই যে মালিকের প্রতি দায়িত্ব, এগুলোকে আবার ফোকাস করেছে। তো এই ক্ষেত্রে তাকেও খেয়াল রাখতে হবে সময়ের সাথে সে যেন পারে। এই প্রশ্নটা যদি 10 নাম্বারের জন্য হয় তাহলে হয়তোবা তাকে আমি অ্যালাউ করছি, কিন্তু 5 নাম্বারের জন্য হলে এই সামাজিক দায়িত্ব সে কিন্তু এত লিখতে পারবে না, পরীক্ষার হলে বসে পারবে না। তাহলে তাকে স্যার কি ওটা করতে? 10 নাম্বারে প্রথমটা 2 আর পরেরটা 8। 8, ঠিক আছে, তাহলে লেখাটা ঠিক আছে। সো নিঃসন্দেহে সেটা ভালো লিখেছে। তো এভাবে প্রত্যেকটা প্রশ্নটাকে আবার তাকেও পরামর্শ দিচ্ছি সবগুলোর জন্য একই ধরনের টেবিল বা একই ধরনের স্টাইল ব্যবহার না করে, স্টাইলের মধ্যে ভিন্নতা আসে, কোনোটা পাই চার্ট, কোনোটা ফ্লো চার্ট যেটাকে আমরা বলি, কোনোটা ডায়াগ্রাম করে, কোনোটা টেবিল করে। অসংখ্য ওয়ে রয়েছে যেভাবে তোমরা এটা প্রেজেন্ট করে দেখাতে পারবে। তো এভাবে যদি লেখে নিঃসন্দেহে সে কিন্তু 10-এর মধ্যে 8 অ্যাভেল করবে, তুমি খাতা দেখলেও দিবে তাকে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যার হাতের লেখা খারাপ সে কি করবে? এই যে সামাজিক দায়িত্বগুলোকে সে ফোকাস করেছে, প্রত্যেকটা পয়েন্টকে সে আবার আলাদা করে স্পেসিফাইড করে দিয়েছে। হ্যাঁ, আমরা এটাই চাচ্ছি যে যেন খাতাটা সুস্পষ্ট হয়। হ্যাঁ, সরকারের প্রতি দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্বটাকে আবার আলাদা আলাদা পয়েন্ট আউট করে করে দিয়েছে। হ্যাঁ, এবং পরিশেষে বলা যায় যে, ঠিক আছে, উপসংহার না লিখে লেখাটা নিঃসন্দেহে, আমি মনে হয় অফলাইনে ক্লাস করেছিল, লেখাটা সুন্দর হয়েছে। সো প্রত্যেকটা প্রশ্ন একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন যেন আমরা সেপারেট করে দিতে পারি। সো আমি অনলি 3 জনের প্রশ্ন লেখা পেলাম, 3 জনের অ্যানালাইসিস করেছি। সো আর বাকিরা কেউ পাঠিয়েছে কিনা? রিয়াকে দেখলাম আর আইরিন, ভীম হালদার, এনিবডি এলস? আর কি কেউ কোনো প্রশ্ন লিখেছো বাসায়? 5টা ব্যাচে এখানে প্রায় এভারেজে 50 জন করে হলেও 250 স্টুডেন্ট তোমরা। হ্যাঁ, কিন্তু এখন যদি এই অলসতা দেখাও তাহলে পরীক্ষার হলে কি করবে বলো? একটা প্রশ্ন লিখতেই যদি এত কষ্ট হয়ে যায়, তাহলে প্রত্যেকের লেখার মধ্যে তার নিজস্ব কিছু ভুল আছে, তার ভুলটা নিয়ে কথা বললেই সে সহজে বুঝতে পারবে তার সমস্যাটা কোথায়। কিন্তু আফসোস, আহ তোমরা তো লেখোই না এবং উদাসীন থাকো। দেখো আমাদের এই যে রায়হান, ওরা শিক্ষক নিবন্ধনে অনেকেই টিকছে, আমি 60 জনকে কনগ্রাচুলেশন জানিয়েছি, এরপরে আরো
অনেকে টিকছে, যারা পরে লিখেছে যে আমরা টিকেছি, কেন আমি তো হোয়াটসঅ্যাপে দিয়েছি, একটু খেয়াল করা দরকার ছিল। আসো এবার, যেহেতু অনেক বলার পরেও তোমরা লিখা দিচ্ছ না, তো আমার পক্ষ থেকে আমি কিছু টেকনিক দেখিয়ে তোমাদের বিদায় দিব। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সে বিষয়ে কথা বলবে। আহ, যারা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং আছে, ফিজিক্স আছে, গণিত আছে, গণিতের যারা স্টুডেন্ট আছে, নিঃসন্দেহে ম্যাথমেটিক্সের প্রত্যেকটা নাম্বার, অনেক ছাত্র এমন ভাবে অঙ্কটা করে 10-এ 10 দিতে খারাপ লাগে টিচারদের। মনে রাখতে হবে, একজন টিচার যখন খাতা দেখে, তার মন জয় করাটাই তোমার মেইন পারপাস। তুমি খাতা দেখলে কি করতে, সেই বিষয়টা ভাবতে হবে। একটা অঙ্ক শেষ হলে আর একজন ছাত্র একটা অঙ্ক এমন জায়গায় শেষ হলো, ওই অর্ধেক পেজের নিচেই শেষ হয়েছে, কোনো রকম 2 লাইন লেখা জায়গা আছে,